সবাইকে স্বাগত ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের মতোই হাজির হচ্ছি দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর বিশ্লেষণ করতে। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। নিশ্চয়ই জানেন বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে অক্টোবরে। সেই নির্বাচনে ইতিমধ্যেই বিসিবিতে হাওয়া লেগে গেছে। নির্বাচন পরিচালনা পরিষদের যেই নির্বাচনটা হবে, কথা বলছেন বিসিবি সভাপতি থেকে শুরু করে যারা বোর্ড কর্তা আছেন, এমনকি ঢাকার ক্রিকেটের ক্লাবগুলোর যারা কর্তা আছেন তাদেরকেও আমরা এই নির্বাচন নিয়ে কথা বলতে দেখেছি। আমাদের সেই নির্বাচনটা আসলে কোন পথে যাচ্ছে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন BDNews24.com-এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। যেমনটা বলছিলাম রনি ভাই, যে মোটামুটিভাবে একটা হাওয়া লেগেছে মনে হচ্ছে। গতকালকেও আমরা দেখলাম বিসিবি সভাপতি তিনি নিজেই বলেছেন, যদিও একদম শুরু থেকে তিনি বলছিলেন যে খুব অল্প কিছু দিনের জন্য তিনি এসেছেন, অ্যাডহক কমিটির মাধ্যমে যেহেতু এসেছেন। তারপরও তিনি আবার এটাও ইঙ্গিত দিয়েছেন, যদি সরকার কিংবা ক্রীড়া পরিষদ যদি তাকে চায় তিনি সেটা কন্টিনিউ করবেন। এবং পাশাপাশি আবার তার আগের দিন দেখলাম যে ঢাকার ক্রিকেট ক্লাবগুলো ৭৬টি ক্লাবের যারা একজোট হয়ে তারা বলছে যে তারা এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, যে হয়তোবা একটা ঐক্যমতের কমিটি তারা দেখতে পারে। আপনার কাছে কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে আসলে? শেষ পর্যন্ত ইলেকশনটা হবে কিনা বিসিবির এই পরিচালনা পরিষদের? হ্যাঁ, এখনো একটু সংশয়, সন্দেহ, ধোঁয়াশা সবকিছুই আছে। বাট একটা দিক থেকে আমার ভালো লাগছে যে অনেক দিন পর, অনেক বছর পর অ্যাটলিস্ট নির্বাচনকে ঘিরে এই যে অনেক প্রশ্ন কৌতূহলগুলো আছে। নর্মালি তো আসলে গত ২-৩টা নির্বাচনে আমরা সেরকম দেখি নাই বিসিবি। মানে জাতীয় নির্বাচনের মতোই অনেক। হ্যাঁ, অনেকটা জাতীয় নির্বাচনের মতোই ছিল, আমরা জানতাম। হ্যাঁ, হয়তো একটা দুটো পদ নিয়ে একটু হয়েছে। একবার ওই নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের সঙ্গে খালেদ মাহমুদ সুজনের একটা কন্টেস্ট হলো, যেখানে সুজন ভাই জিতেছিলেন। এরকম দুই একটা পাইলট ভাই হারলেন, দুই একটা পরিচালকের পদ নিয়ে জাস্টই হয়েছে। তাছাড়া আমরা জানতাম যে বিসিবি সভাপতি কে হচ্ছেন এবং নির্বাচনে মোটামুটি বিসিবি ডিরেক্টর কারা আসবেন, দুই একজন বাদ দিয়ে সব মোটামুটি আমরা জানতাম। যদিও ওই সময়ও মানে একটা ডামাডোলের চেষ্টা করা হয়েছে। আমরা দেখতাম বড় বড় প্ল্যাকার্ড, এবং আমার নিজের একটা লেখা ছিল যে বিসিবি কার্যালয় ডামাডোল কিনা, না ওইটাই, সেটা হলো যে মানে একটা আবহ তৈরি করার চেষ্টা। আমি সেটাই বলছিলাম যে নির্বাচনী কার্যালয়, আমার লেখা ছিল একটা যে বিসিবি যেন নির্বাচনী কার্যালয়, মানে এরকম মিছিল মিটিং একটা করা হচ্ছে, কিন্তু আমরা সবাই জানতাম যে আলটিমেটলি কি হচ্ছে। এবং পাবন ভাই তো আসলে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু কোনোবারই তিনি প্রতিদ্বন্দ্বী পাননি, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সো তিনি তিনবার নির্বাচিত আপনার প্রেসিডেন্ট, কিন্তু আসলে ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। যাই হোক, এবার যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট অনেকের আগ্রহ আছে, কৌতূহল আছে, সেটা আছে, কিন্তু সত্যিকারের আমেজ, হ্যাঁ সত্যিকারের আমেজ আছে, অনেক টানাপোড়েন আছে। এবং প্রায় প্রতিদিনই আড়ালে আবদালে অনেক বৈঠক চলছে, অনেক সমীকরণ মেলানোর চেষ্টা চলছে, বিভিন্ন পক্ষের বৈঠক চলছে, আমরা খবর পাচ্ছি। তো নির্বাচন ঘিরে অনেক আছে, বাট ধোঁয়াশা আছে ডেফিনেটলি। যদিও আমি যতদূর জানি হয়তো নেক্সট বোর্ড মিটিংয়েই একটা ক্লিয়ার একটা পিকচার পাওয়া যেতে পারে, হয়তো নির্বাচনী প্রক্রিয়া সব কিছু চালু হতে পারে, নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে অন্যান্য কিছু। কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত ডেফিনেটলি, কারণ উড়ো খবর অনেক আসতে থাকে, এবং অ্যাডহক কমিটি হবে কিনা এটা নিয়ে অনেক আলোচনা আছে। অ্যাডহক কমিটি যদি করে ফেলে সরকার, তাহলে কি হবে, কারণ এটা তো আসলে গঠনতন্ত্রে নাই। এই ব্যাপারগুলো নিয়ে আসলে টানাপোড়েন এখনো আছে। জি, তারপরও আমি একটু বুলবুল ভাইয়ের কথা রেশ ধরে জানতে চাই। তিনি যেটা বলেছেন যে তিনি সেই নির্বাচনে জয়ী হয়ে আসার মতো, তিনি নিজেই বলেছেন যে তার সেই রসদটা তার মধ্যে নেই। অর্থাৎ তার একটা একেবারে ইঙ্গিতটা স্পষ্ট, যদি অ্যাডহক কমিটি হয় সেক্ষেত্রেই হয়তো বা শুধুমাত্র তিনি থাকবেন। তার প্রতিদ্বন্দ্বিতা কিংবা সেই সভাপতির পদের জন্য যাকে ভাবা হচ্ছিল, বা হয়তো বা এক ধরনের গুঞ্জন যে মাহবুব আনামের কথা বারবার উঠে আসছে, তিনি হঠাৎ করে আবার বললেন যে তিনি নির্বাচনী অংশ নেবেন না, এবং বিএনপি সমর্থিত যে পক্ষটি রয়েছে ক্লাবের, ঢাকার ক্লাবগুলো, তারা আবার তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, শেষ পর্যন্ত মাহবুব আনামকে ক্রিকেট বোর্ডে দেখা যাবে কিনা? মাহবুব ভাইকে নিয়ে আসলে শেষ কথা বলাটা খুব কঠিন। তিনি তো আসলে গত 20-25 বছর ধরে বোর্ডে আছেন, এবং তিনি এটা শিওর যে তার প্রবল ইচ্ছা ছিল এবার বোর্ড প্রেসিডেন্ট হওয়ার, এবং তিনি সেভাবেই আসলে যেটাকে নির্বাচনের ভাষায় বলে মাঠ গোছানো, তিনি মাঠ গোছাচ্ছিলেন, এবং সেখানে অনেক দূর এগিয়েও গিয়েছেন। সেখানে ডেফিনেটলি অনেক অর্থের সংযোগও ছিল, যেহেতু নির্বাচন মানে সেটা আসে তো ছিল। তারপরে আমার পার্সোনালি এটা ধারণা যে তার বেশ কিছু ব্যাপার যেহেতু প্রকাশ্যে এসেছে, যেগুলো ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ওইভাবে নয়, তার ব্যক্তিগত ব্যবসায়িক দুদকের কিছু মামলা, তার ওই আপনার একটা ক্যারিবিয়ান একটা দ্বীপের, ক্যারিবিয়ান একটা দ্বীপের তার নাগরিকত্ব নিয়ে তার এবং তার স্ত্রীর সেই ব্যাপারটা, পাসপোর্ট, বিদেশি পাসপোর্টের ব্যাপারগুলো যখন এসেছে, আমার ধারণা যে তার ফ্যামিলি থেকেও হয়তো এই ব্যাপারটা অনুভব করেছে, তিনি নিজেও হয়তো অনুভব করেছেন যে ক্রিকেট বোর্ডের ওই প্রেসিডেন্টের পদটা নিয়ে এখন যদি তিনি লড়াই থাকেন, তাহলে নিশ্চয়ই তার বিরোধী পক্ষও তো আছে, ইমেজের আরও ঘাটাঘাটি হবে, তাতে আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে, সেটা তার জন্য আসলে
তার যে ব্যবসায়িক সত্তা এবং তার যে ব্যক্তি সত্তা সেটা হ্যাম্পার হতে পারে দারুণভাবে। সেই জন্যই তিনি সরে গেছেন বলে আমার পার্সোনাল ধারণা। তাছাড়া তিনি যেভাবে আসলে সবকিছু নিয়ে এগোচ্ছিলেন তাতে তার মানে ক্লাবেও যেহেতু তার একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, ক্লাব ক্রিকেটে তার ডেফিনেটলি বড় ভূমিকা আছে, ক্লাবগুলোর উপর প্রভাব আছে এবং প্রচুর ক্লাবে তিনি অনুদান দিয়ে থাকেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো তাদের উপর প্রচুর প্রভাব আছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা বললেন যে ক্লাবগুলো সেদিনও ওই সংবাদ সম্মেলনেও তারা স্পষ্ট বলেছেন। সো এবং মাহবুব ভাই যদি কোনোভাবে আবার ফিরে আসেন ইলেকশনে, সেখানেও আমি খুব অবাক হব না আর কি। সো তাকেও কন্টেনশনে রাখতে হবে, যদিও অফিসিয়ালি তিনি এখন নেই, অফিসিয়ালি আসলে কেউই নাই এখনো পর্যন্ত, কারো নাম ওইভাবে প্রকাশ্যে আসেনি। বুলবুল ভাইয়ের কথা যেটা বললেন যে হ্যাঁ, তিনি যেভাবে ইঙ্গিত দিয়েছেন তাতে অ্যাডহক কমিটি হলে তো ডেফিনেটলি সরকার তাকে রাখবেন। আরেকটাও হতে পারে, যদি যেটা ভেরি আনলাইকলি হতে পারে, যদি একটা মানে সবাই মিলে একটা ঐক্যমত হলো, সেখানে বুলবুল ভাইকে ওই আনকন্টেস্টেড একটা প্রেসিডেন্টের মতো তাকে রাখা হবে। সেক্ষেত্রে এই ক্লাব যেগুলো আছে তারা তো, যেটা মনে হচ্ছে অবস্থা দৃষ্টিতে, যে তারা সম্ভবত বুলবুল ভাই নেতৃত্ব পছন্দ করছে না বা তারা চাচ্ছে না বুলবুল ভাই। ডেফিনেটলি না, তারা তো চাইবে না, সেটা তাদের কথাবার্তায় স্পষ্ট এবং অফ দ্য রেকর্ডের যে কথাবার্তাতেও সেগুলো প্রতীয়মান। কারণটা কি মনে হয়? না দেখুন, মানে বুলবুল ভাইয়ের মানে হোয়াটস রং উইথ বুলবুল ভাই? নাথিং রং। বুলবুল ভাই এখন কাজ করতে এসেছেন, তিনি টি-20 ইনিংস খেলতে এসেছেন, আবার বললেন যে হ্যাঁ টি-20 ইনিংস তো একদিন দুই দিনে হয় না, ঠিক আছে, এটা হতে পারে। বুলবুল ভাই যত সময়ের জন্য এসেছেন এর মধ্যে ক্রিকেট রিলেটেড কাজ যেগুলো, ডেফিনেটলি যথেষ্ট ভালো কাজ তিনি করছেন। এবং তিনি সেটা বলেছেনও যে নির্বাচন নিয়ে যতটা, যারা বড় বড় দেশ রয়েছে ক্রিকেট প্লেয়িং কান্ট্রি যেগুলো রয়েছে, নির্বাচন নিয়ে আসলে ওই বোর্ডের নির্বাচন নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কিছু নেই, ক্রিকেটটাতে একটু ফোকাস থাকে। হ্যাঁ ডেফিনেটলি, এটা বাংলাদেশ, ইন্ডিয়া বা এই দুই একটা দেশে আসলে এরকম হয়। পাকিস্তানে তো সরকার পরিবর্তন হলেই কিছুদিন পর চেঞ্জ হতেই থাকে। সেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটার যে দেশগুলোতে বেশি আছে সেই দেশগুলোতে আসলে আমাদের উপমহাদেশে যেখানে আসলে এখানে পেশাদারিত্ব বা ওই জায়গাগুলোতে ঘাটতি আছে, সেখানেই হয় এরকম। তো বুলবুল ভাই ডেফিনেটলি ক্রিকেটের মানুষ, মাঠের মানুষ ছিলেন, তিনি ডেভেলপমেন্টে কাজ করছেন এত বছর, তিনি ক্রিকেট রিলেটেড কাজগুলো খুব ভালো করছেন। তিনি বোর্ড প্রেসিডেন্ট যদি আবার থাকেন, ক্রিকেট রিলেটেড কাজ ভালো করবেন বলে আমার মনে হয়। ভবিষ্যতে যদি লং টার্মও থাকেন, কিংবা যদি এই সময়টা যদি আরও লেংদি হয়। কিন্তু আসলে বাংলাদেশে তো যেটা বললাম যে শুধু তো ক্রিকেট রিলেটেড না, অনেক কিছু এখানে সম্পৃক্ত আছে এবং ক্রিকেট, হ্যাঁ অনেক স্বার্থ আছে এবং ঠিক আছে, অনেক সত্যিকার অর্থেও অনেক ক্রিকেট সংগঠক আছেন যারা কাজ করতে চায়, কিন্তু তাদেরও পলিটিক্যাল তাদের একটা ছাপ আছে বা পলিটিক্যাল পরিচয় আছে, ঘনিষ্ঠতা আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে। তারা অনেকে আছেন অনেক বছর ধরে দূরে ছিলেন এখানে, যাদেরকে আপনারা দেখছেন এখন বিভিন্ন ক্লাবের হয়ে যারা সামনে আসছেন, তারা কিন্তু একসময় বোর্ডে ছিলেন, বোর্ড ডিরেক্টর ছিলেন বা বোর্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কেউ পরিচালক, কেউ সম্পাদক, যুগ্ম সম্পাদক, এরকম অনেকেই ছিলেন। সো তারা অনেক বছর ধরে নিজেদেরকে বঞ্চিত মনে করছেন, তারা আসতে পারেনি নানা কারণে, কিংবা আস্তে আস্তে ক্রমে দূরে সরে গেছেন। তারা তো এই সুযোগটাকে ডেফিনেটলি নিতে চাইবেন। আইডিয়াল না সেটা পরের কথা, তারা সুযোগটাকে নিতে চাইবেন এবং তারা ডেফিনেটলি চাইবেন না, কারণ বুলবুল ভাই তাদের কারো পক্ষ না, কোনো পক্ষ না আপাতত। হ্যাঁ, নিউট্রাল জায়গা থেকে, একদম নিউট্রাল জায়গা আছে। তারা একটা পক্ষপাত চাচ্ছেন যে তাদের পছন্দের মতো হবে, যে তাদের একটা প্রভাব থাকবে ডেফিনেটলি। তারা চাইবেন যে নিজস্ব একটা বলয়ে থাকতে। তারা হয়তো সেই বলয়ের মধ্যে যে সব একই মতাদর্শী হবে তা না, কিন্তু অ্যাটলিস্ট তাদের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে, কন্ট্রোল থাকবে। হ্যাঁ, এরকম একটা থাকবে। ডেফিনেটলি তারা সেরকম কিছু চাইবেন, সেই সমীকরণ কিন্তু চলছে। সো বুলবুল ভাইকে তারা ডেফিনেটলি সেক্ষেত্রে চাইবে না, কারণ বুলবুল ভাই তো তাদের আসলে, তিনি কারো মানুষ নন, তিনি এসেছেন দেশের ক্রিকেটের মানুষ, কিন্তু যেহেতু দীর্ঘদিন বাইরে ছিলেন, এই যে পলিটিক্স কিংবা এই যে সমীকরণ, সেই সমীকরণের পুরোপুরি বাইরে। সো বুলবুল ভাইয়ের জন্য এখানে কঠিন, এবং ডেফিনেটলি নির্বাচন হলে বুলবুল ভাই এখানে থাকতে পারবেন না বা থাকবেন না আছে। সো বুলবুল ভাইয়ের ওই আসার জায়গা আসলে ওই একটাই, সেটা হচ্ছে অ্যাডহক কমিটি। এবং এই কোনো তৃতীয় কাউকে আপনি সভাপতি হিসেবে এই রেসে আপনি দেখেন কিনা, এই মাহবুব আনাম এবং বুলবুল ভাই বাদে? কারণ এর আগেও আমি যদি যেটা বললাম যে যেহেতু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল, বিভিন্ন সময় বিএনপির সময়ও অনেকে সভাপতি ছিলেন কিংবা অনেকে ইচ্ছা পোষণও করেছিলেন। আমরা যদি সৈয়দ আশরাফুল হকের নামও বলতে পারি, এখানে তিনি ইচ্ছা পোষণ করেছেন। আমি জানি না এই মুহূর্তে তার অবস্থাটা কি, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম বলছি। হাসিব, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড, এগুলো কি রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে? বিভিন্ন সময় দেখা যায় যে আপনার রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিসিবির আপনার বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক বা যে কোনো দল হোক, ওই দলের যে কোনো কেউ এসে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিসিবির মসনদে বসে, কিন্তু দেখা যায় যে ক্রিকেটের কেউ উন্নতি করতে পারে না। বুলবুল ভাই তো ভালোই করছে আর কি, ওনার কন্টিনিউ করলে সমস্যা কোথায়? জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। অবশ্যই আপনার এই প্রশ্নের উত্তর নেওয়া হবে।
তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল কেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কিছুক্ষণের মধ্যেই ফিরছি। দর্শক ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছিলাম বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনটা কোন পথে আছে সেই বিষয়টি নিয়ে। দর্শক একটা কথা বলেছেন, একটা প্রশ্ন ছিল, অনেকটা সিমিলার প্রশ্ন ছিল, আমিও একই প্রশ্ন করেছিলাম এই বিরতির আগে যে আসলে সমস্যাটা কোথায়। বুলবুল ভাই তো ভালোই চালাচ্ছেন, বা যতটুকু এখনো পর্যন্ত আমরা দেখেছি তিনি সেই নোংরা রাজনীতিতে যাননি, তিনি ক্রিকেটেই মনোনিবেশ করতে চাচ্ছেন এবং রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তার হাত ধরে হয়তো আমরা দেখতে পারি এই 28 অগাস্ট থেকে চিটাগাংয়ে শুরু হওয়ার কথা আকরাম ভাই যেটা বলেছেন। তারপরও যেটা বললেন যে এক ধরনের তো ইনফ্লুয়েন্স থাকেই। আমি জানতে চাই যে আসলে শেষ পর্যন্ত যদি গঠনতন্ত্র অনুযায়ী হয় কে হতে পারেন তৃতীয় কোনো ব্যক্তি, সেক্ষেত্রে নাম আসা কথা আমরা এর আগে যেমন শুনেছিলাম তামিম ইকবালের কথা, কিংবা আমি যেটা বললাম যে সৈয়দ আশরাফুল হক তিনি আছেন বর্ষিয়ান সংগঠক, শেষ পর্যন্ত কি দাঁড়াতে পারে? আপাতত আশরাফুল হক নাই বলেই জানি, তিনি ডেফিনেটলি তার ইচ্ছার কথা বলেছেন, কিন্তু আপাতত সমীকরণে তিনি নাই। তামিম ইকবাল যদি সামনে চলে আসেন তাহলে বিশ্বের কিছু থাকবে না, তিনি ভালোভাবেই সমীকরণে আছেন বলে আমার মনে হয়। এবং ক্লাবেরও একটা সমর্থন আমরা লক্ষ্য করলাম যে ক্লাবের সমর্থন আছে এবং যেটা বললাম যে নানা সমীকরণ চলছে, সেখানে টাইম চলে আসতে পারেন। স্পেশালি মাহবুব ভাই চলে যাওয়ার পরে তো তার সম্ভাবনা আছে। তারপরেও আবার আমি জানি না যে সামনে, কারণ যখন আপনার ইলেকশনের সব প্রসিডিউরটা ঘোষণা হবে তারপরে আরও ফোকাসড, আরও সেন্ট্রাল বোঝা যাবে, তখন হয়তো পিকচারটা একটু ক্লিয়ার হবে যে কে সামনে আসছে। এখনও পর্যন্ত আসলে অনেক দিন দরবার চলছে, অনেকেই একটু রয়েছে দেখার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, আলটিমেটলি আবার অ্যাডহক কমিটি হয় কিনা বা সরকার কি করে এরকম অনেকে বোঝার চেষ্টা করছেন। সো ক্লিয়ার পিকচার এখনই দেওয়া মুশকিল। বাট হ্যাঁ, মানে যেটা বললাম যে টাইম যদি আসে বা অন্য কেউ দৃশ্যপটের বাইরে থেকে অন্য কেউ সামনে চলে আসে তাহলে বিশ্বের কিছু থাকবে না। রনি ভাই, গঠনতন্ত্র সংশোধন নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, যেহেতু সভাপতির অনেক ক্ষমতা ছিল, তার খুব একটা তেমন কোনো কিছু আমরা লক্ষ্য করিনি শেষ মুহূর্তে এসে, কিংবা ক্লাবগুলো তাদেরও এক ধরনের তারাও সেটা চায়নি। কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত আপনি দেখছেন কিনা, নাকি ইলেকশনের পরেই হলে হবে, না হলে হয়তো বা হবেই না? আমার ধারণা হবেই না, কারণ যদি হতো এটাই ছিল হওয়ার সেরা সময়। যদি স্পেশালি যখন ফারুক ভাই এসে শুরু করলেন এবং যে একটা কমিটি করে দেওয়া হয়েছিল ফাহিম ভাইকে প্রধান করে, সেই কমিটি তো আসলে কাজ শুরু করেছিল, কিছু সুপারিশ করেছিল, সেই সুপারিশগুলো ফর্মাল পর্যায়ে যাওয়ার আগেই ফাঁস হওয়ার পরেই তারা মানে একদম এমন করা একটা অবস্থান নিয়েছেন ক্লাবগুলোর দেশের ক্রিকেটে ডেফিনেটলি অবদান আছে, সেই অবদান অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু তাদের সেই অবদানের প্রতিদান আমরা কতটুকু দেবো এখন যেটা আছে আর কি, সেটা আসলে অযৌক্তিক পর্যায়ে আমার মনে হয়। একটা দেশের ক্রিকেটে আসলে একটা শহরে, মানে ঢাকা শহরের ক্লাবগুলো দেশের ক্রিকেট বোর্ডের অর্ধেকের বেশি বা প্রায় অর্ধেক পরিচালকের পদ নিয়ে নেবে, এটা আসলে কোনো দেশের ক্রিকেটের স্বাস্থ্যের জন্য খুব ভালো কিছু না। এবং আমরা যে ছড়িয়ে দেওয়ার কথা বলি, ওই আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো গড়ে তোলা বা যে তৃণমূল থেকে সংগঠক থেকে শুরু করে সবকিছু গড়ে তোলা, সেগুলোর ক্ষেত্রে এটা কিন্তু মূল একটা অন্তরায়, এবং সেটা আমরা এবারও দেখেছি। তবে অর্থ বলুন কিংবা খেলাটা চালানো বলুন, আলটিমেটলি একটা সিংহভাগটা কিন্তু ঢাকার ক্লাবগুলোই। হ্যাঁ, ডেফিনেটলি, কিন্তু সেটা আমি বলছি সেটা আইডিয়াল কিছু না। এখন সেই ক্লাবগুলোও কিন্তু আবার চলছে বিভিন্ন ব্যবসায়ী তাদের অনুদানে, কিন্তু ক্লাবগুলোর কিন্তু প্রফেশনাল কাঠামো গড়ে ওঠে নাই। যদি গড়ে ওঠে প্রফেশনাল কাঠামো, ক্ষমতার পালাবদল বলুন কিংবা রাজনৈতিক পালাবদলে কিন্তু আমরা এই ক্লাবগুলোর কর্তা ব্যক্তিদেরও পরিবর্তন হতে দেখি, কারণ তাদেরকে তাদের অর্থ নিয়ে, তাদের সহায়তা নিয়ে চলতে হয়, তাদের কোনো প্রফেশনাল কাঠামো নেই, তাদের আয়ের মানে সত্যিকারের আয়ের কোনো বৈধ সেরকম উপায় নেই। কিভাবে ক্লাবগুলো চলে আমরা জানি, তো এগুলো আর এখন বলতে যাচ্ছি না। তো যেটা বলছিলাম যে ক্লাবগুলো ডেফিনেটলি অবদান আছে, তারা প্রচুর এই মানে এত বছরের পর বছর ধরে প্রচুর টাকা পয়সা অর্থ ক্রিকেটের প্রতি খরচ করে আসছে, সেখানে তাদের নিজেদের স্বার্থ ডেফিনেটলি আছে, কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা, ক্রিকেটের প্রতি তাদের নিবেদন, ক্রিকেটারদের যে পেমেন্ট দেয়, সেই সব কিছুই আছে, কিন্তু সেটাকে আমি কোন পর্যায়ে রাখবো। সো ডেফিনেটলি সেই সংস্কারটা এই মুহূর্তে দরকার ছিল, কিন্তু যখন হয়নি, ক্লাবগুলো বেঁকে বসার পরে ফারুক ভাইরাও পারেনি, বুলবুল ভাই তো এসেছিলেন খুব কম সময়ের জন্য এসেছিলেন, তার জন্য এটা করা টাফ। যদি লম্বা সময় তিনি থাকেন তাহলে হবে কিনা আমি জানি না, কিন্তু মানে নির্বাচন হবে, বিসিবি নির্বাচন হবে, তারপর নতুন কমিটি এসে সংস্কার করবে, সেই সংস্কারের মধ্যে মানে ক্লাবদের প্রভাব কমবে এটা আমি আসলে বিশ্বাস করি না, কারণ ওই ক্লাবদের মধ্য থেকেই কেউ আসবেন আর কি। সো তারা নিশ্চয়ই নিজেদের স্বার্থ সেখানে ক্ষুণ্ণ করবেন না। জি, আমরা সভাপতির স্পেশালি পদটা নিয়ে অনেক বেশি আলোচনা করলাম। নির্বাচন হলে আপনার কাছে কি মনে হয় যে যারা নাকি পরিচালক মণ্ডলী আছেন তাদের পরিবর্তনের সম্ভাবনা কতটুকু?
বেশিরভাগই এখন অর্ধেক বেশিরভাগ তো নাই অলরেডি আমাদের মানে 25 জনের মধ্যে 8-10 জন যে চলছে আর কি, বেশিরভাগ তো নাই। এখনো যারা আছেন তাদের মধ্যেও অনেকে থাকবে না এবং তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ আপনাকে তো প্রশ্নের জবাবটা দিতে হবে আসলে যে আপনি 12 বছর কি করছেন, 8 বছর কি করছেন, 20 বছর কি আপনি করছেন। মানে যারা যারা এই দীর্ঘ সময় ধরে আছেন বোর্ডে তাদের কথাই নিশ্চয়ই ইঙ্গিত করছেন, বা এই ধরনের যারা বোর্ড ডিরেক্টর আছেন। হ্যাঁ, ডেফিনেটলি তাদের কথা ইঙ্গিত করছি, কারণ তাদেরকে ওই জবাবদিহিতার আওতায় আসা উচিত বা তাদের কাছে সেই প্রশ্নটা করা উচিত, কিংবা যারা এই সমীকরণগুলো মিলাচ্ছেন, যারা ইলেকশন করবেন কাউন্সিলরদের কাছে, তাদের তো দায়বদ্ধতা আছে, তাই কাউন্সিলরদের কাছে তারা জবাব দেওয়া উচিত যে তিনি আসলে কতটুকু অবদান রাখতে পেরেছেন এত বছরে। এই ক্রিকেটের স্পেসিফিক অবদানের কথা বলছি, একটা সামগ্রিক অবদান টুকটাক, আপনি যখন একটা বোর্ড ডিরেক্টর আছেন 20 বছর ধরে, 12 বছর ধরে, কিছু অবদান তো ডেফিনেটলি আপনার থাকবেই, কিন্তু আমি পার্সোনাল দিক থেকে আমি কতটুকু কি করতে পেরেছি। এখন কেউ যদি বলে যে হ্যাঁ পাবন ভাই ছিলেন তার কারণে পারি নাই, বা পাবন ভাই এত কিছু করছে, তার তো ভাই যে কেউ, আমিও বোর্ড ডিরেক্টর হয়ে যেতে পারি, আপনিও হতে পারেন, তার তো লাভ হলো না। আপনি যখন একজন সাবেক ক্রিকেটার বা আপনি যখন দীর্ঘদিনের একটা সংগঠক, তার কাছে কিন্তু আমি চাইবো যে সেই অভিজ্ঞতাটা বা দেশের ক্রিকেট থেকে তিনি যা পেয়েছেন সেটা তিনি ফিরিয়ে দেবেন স্পেসিফিক বিভিন্ন জায়গায় তিনি কতটুকু করেছেন। আকরাম ভাই যেমন এখন একটা ক্রিকেট টুর্নামেন্ট করছেন, ফাইন, এই আকরাম ভাইয়ের কাছে তো আমাদের দাবি থাকতো বা দেশের ক্রিকেটের দাবি ছিল আরও আগে থেকে আরও অনেক কিছু করা, সেটা সুজন ভাই মাঠের কাজ অনেক কিছু করেছেন ডেফিনেটলি, মানে মাঠের ক্রিকেটের সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ততা তার, সবচেয়ে বেশি অবদান তার, তারপরেও আরও অনেক জায়গায় তিনি অবদান রাখতে পারতেন বলে মনে করি। অনেকের চেয়ে তিনি বেশি করেছেন, এটাতে কোনো ডাউট নেই, আরও অনেক জায়গায় অবদান রাখতে পারতেন সাবেক অধিনায়ক হিসেবে। দুর্জয় ভাইয়ের কাছেও সেই একই দাবি যে তিনি সাবেক ক্রিকেটের সাবেক অধিনায়ক হিসেবে আরও অনেক কিছু করতে পারতেন। সংগঠক যারা ছিলেন তাদের কাছেও সেরকম দাবি আছে যে দেশের ক্রিকেটে যারা আসছেন, ব্যবসায়ী হয়ে যারা এসেছেন, ধরুন ফাহিম সিনহা বা আরও অনেকে আছেন ব্যবসায়ী, তারা ওই হয়তো অনেক দীর্ঘদিনের ক্রিকেট সংগঠক না, কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু অনেক কিছু করার আছে। হ্যাঁ, ব্যবসায়ী হলেও আমি ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে আসছি, আমি অর্থ দিয়ে হোক, আমার উদ্যোগ দিয়ে হোক, আমি ক্রিকেটের স্পেসিফিক আরও অনেক কিছু করতে পারতাম। তো আমার মনে হয় যে সবাইকেই সেই প্রশ্নের মুখোমুখি করা উচিত, এবং মুখোমুখি হলেই তখন আসলে আমি ওই কতটুকু কী করেছেন সেই জবাবটা পাবো, এবং তাদের থাকা উচিত কিনা এই বোর্ডে সেই উত্তরটাও পেয়ে যাবো আর কি। জি, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশ দল সিলেটে অনুশীলন করছে, আজকে একটা ম্যাচ নিজেদের মধ্যে খেলার কথা, যদিও সেটা এইচপির সাথে খেলার কথা ছিল, তারপরে এইচপি থেকে হয়তো বা 2-3 জন ক্রিকেটার এসে এই ম্যাচটা অংশ নেবে। সেটা প্রস্তুতি আমরা জানি যে মূলত এশিয়া কাপের প্রস্তুতি তারা নিচ্ছে। নেদারল্যান্ডস দল কালকে আসবে, নেদারল্যান্ডসের সাথে 3টি ম্যাচ রয়েছে। বাংলাদেশ দলের আপনি প্রসপেক্টটা কেমন দেখছেন, এখন দল কেমন শেপে আছে, এবং যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে বাংলাদেশ দল গেছে, বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই এইবার এশিয়া কাপ খেলতে হবে বাংলাদেশকে। আমি মনে করি টি-20 দলটা বেশ ভালো অবস্থায় এখন আছে, কনফিডেন্ট থাকার কথা শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে আসার পরে, পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পরে, প্লাস এই যে ট্রেনিং ক্যাম্পটা হলো, শুরুতে ফিটনেস ক্যাম্প, তারপরে যে একদম নিবিড় অনুশীলনটা চলছে, এটা মানে কিন্তু অনেকদিন পর বাংলাদেশ একটু ফাঁকা সময় পেয়েছে এবং সত্যিকার অর্থে ট্রেনিংয়ে কঠোর ট্রেনিং করেছে। আমি খুব ভালো দফায় আমরা দেখলাম সকালে বিকালে, হ্যাঁ সকালে দেখা যায় না এক্স্যাক্টলি। সো ফিটনেস ওয়াইজ খুব ভালো অবস্থায় থাকার কথা, ফিজিক্যালি মেন্টালিও ভালো অবস্থায় থাকার কথা, মনোবৃত্ত আসার কথা, প্লাস হলো যে কনফিডেন্সও আছে। এখন প্রিপারেশনের দিক থেকে আমি মনে করি না যে কোনো ঘাটতি থাকার কোনো কারণ আছে। লিটন দাস বলেছিলেন যে এশিয়া কাপের আগে আমাদের একটা সিরিজ খেলতে পারলে ভালো হয়, সেটার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজে হবে। যদিও নেদারল্যান্ডস কিন্তু টি-20তে বেশ ডেঞ্জারাস টিম, এবং তারা রেগুলার ওয়ার্ল্ড কাপে খেলে থাকে, ওয়ার্ল্ড কাপে আপসেটও ঘটায়, সাউথ আফ্রিকার মতো দলকে হারায়, বাংলাদেশকে তারা আগে হারিয়েছে, এবং সিলেটের যদি উইকেট ভালো থাকে বাংলাদেশের জন্য কিন্তু টাফ হবে নেদারল্যান্ডসকে হারানো, কারণ তারা এই ফর্মেট রেগুলার খেলে, তো এখানে তারা খুব ডেঞ্জারাস টিম। যদিও তাদের বেশ কয়েকজন প্লেয়ার আসেন, 2-3 জন, স্টিল তারা ডেঞ্জারাস টিম। সো প্রিপারেশনের কোনো ঘাটতি বাংলাদেশ টিমের এই মুহূর্তে নাই, এবং আমি মনে করি যে এই এশিয়া কাপ থেকে তো আমরা বিশ্বকাপের পথে যাত্রা শুরু হয়ে যাবে। সো আমি মনে করি যে খুব ভালো অবস্থায় আছে। এখন ক্রিকেটারদের দায়িত্ব যে এই ট্রেনিংটা তারা করলেন এবং যে প্রিপারেশনটা তারা নিলেন, বোর্ড তাদেরকে যেটা প্রোভাইড করলো সেটা মাঠে প্রতিফলন করার, প্রিপারেশনের দিক থেকে কোনো ঘাটতি থাকার কোনো কারণ নেই। সেই এক্সিকিউশনে আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে ভালো প্রিপারেশন নিয়ে বিভিন্ন রকমের ভালো জয়ও পায়, বিভিন্ন সিরিজ জিতে গিয়ে শেষ পর্যন্ত বড় আসরগুলোতে আমাদের একটা ব্যর্থতা থেকে যায়, সেটা এবার অন্তত কাটিয়ে উঠবে সেই প্রত্যাশা রেখে, এক্স্যাক্টলি সেই প্রত্যাশা রেখে শেষ করছি। বিয়ন্ড দ্য গ্যালারি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।